প্রাচীন ভারতের ইতিহাসে এমন এক সাম্রাজ্যের গল্প আছে যা তলোয়ারের জোরে তৈরি হয়েছিল, কিন্তু অমর হয়ে আছে শান্তির বাণীতে। হ্যাঁ, মৌর্য সাম্রাজ্য। তো চলুন আজ এই অসাধারণ সাম্রাজ্যের গল্পটা শোনা যাক। কিভাবে উত্থান হলো, কিভাবে বদলে গেল, আর আজকের দিনেও এর প্রভাব কতটা। এই যে স্ক্রিনে প্রতীকটা দেখছেন, এটা অশোকের সিংহ চতুর্মুখ স্তম্ভশীর্ষ। আজকের দিনে এটাই কিন্তু ভারতের রাষ্ট্রীয় প্রতীক। আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে ২৫০০ বছর আগের এক সাম্রাজ্যের চিহ্ন কিভাবে আজকের ভারতের পরিচয়ের অংশ হয়ে উঠল? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমরা ঢুকে পড়ব মৌর্যদের সেই অসাধারণ ইতিহাসে। মৌর্য সাম্রাজ্যকে শুধু ভারতের প্রথম ঐক্যবদ্ধ সাম্রাজ্য বললে কিন্তু ভুল হবে। সত্যি বলতে কি, এটা ছিল তৎকালীন বিশ্বের অন্যতম এক পরাশক্তি। এর বিশালতা আর প্রভাব একে ইতিহাসের পাতায় একেবারে আলাদা একটা জায়গা দিয়েছে। যখন মৌর্য সাম্রাজ্য তার ক্ষমতার একেবারে শীর্ষে, তখন এর বিস্তার ছিল প্রায় ৫০ লক্ষ বর্গ কিলোমিটার। একটু ভেবে দেখুন, প্রায় পুরো ভারতীয় উপমহাদেশটাই ছিল তাদের দখলে। সেই সময়ে দাঁড়িয়ে এটা যে কি বিশাল এক ভৌগোলিক অর্জন, তার বলার অপেক্ষা রাখে না। আর এই বিশাল সাম্রাজ্যে বাস করত প্রায় ১.৫ থেকে ৩ কোটি মানুষ। ভাবুন তো একবার, সেই লৌহযুগে এটা ছিল এক সত্যিকারের সুপার পাওয়ার, যা সেই সময়ের অন্য যে কোনো বড় শক্তির সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা রাখত। এখন প্রশ্ন হল, এত বড় একটা সাম্রাজ্য তারা চালাতো কিভাবে? আসলে তাদের একটা দুর্দান্ত প্রশাসনিক ব্যবস্থা ছিল। রাজধানী পাটলিপুত্র থেকে সম্রাট নিজে মূল অঞ্চলটা শাসন করতেন, আর বাকি সাম্রাজ্যকে ৪টে বড় প্রদেশে ভাগ করে সেখানে রাজপুত্রদের গভর্নর হিসেবে পাঠানো হতো। এভাবেই তারা এত বড় একটা ভূখণ্ডে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। আর এই বিশাল সাম্রাজ্যের ভিত্তি যিনি স্থাপন করেছিলেন, তার নাম চন্দ্রগুপ্ত মৌর্য। প্রায় ৩২০ খ্রিস্টপূর্বাব্দে একদম সাধারণ অবস্থা থেকে উঠে এসে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। চন্দ্রগুপ্তের উত্থানটা ছিল বেশ নাটকীয়। প্রথমে তিনি সেই সময়ের শক্তিশালী নন্দ সাম্রাজ্যকে হারালেন। তারপর আলেকজান্ডারের সেনাপতিদের পরাজিত করে গ্রিকদের হটিয়ে দিলেন। এখানেই শেষ নয়, সেলুসিদ সাম্রাজ্যের সাথে চুক্তি করে সাম্রাজ্যের সীমানা পশ্চিম দিকেও বাড়িয়ে নিলেন। আর তারপর তার ছেলে বিন্দুসার দক্ষিণ ভারতেও এই বিজয় অভিযান চালিয়ে যান। মৌর্যদের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় কারণ ছিল তাদের বিশাল সেনাবাহিনী। গ্রিক দূত মেগাস্তিনিসের লেখা থেকে যা জানা যায়, তা শুনলে অবাক হতে হয়। তাদের নাকি ছিল ৬ লক্ষ পদাতিক সৈন্য, ৩০,০০০ অশ্বারোহী আর ৯,০০০ যুদ্ধহস্তি। এটা ছিল প্রাচীন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এক মিলিটারি মেশিন। এবার আসা যাক চন্দ্রগুপ্তের নাতি অর্থাৎ অশোকের গল্পে। প্রথম দিকে তিনিও ছিলেন ভীষণ উচ্চাকাঙ্ক্ষী আর এক কথায় নির্মম একজন শাসক। কিন্তু তার জীবনে এমন একটা যুদ্ধ আসে যা শুধু তার জীবনই নয়, গোটা সাম্রাজ্যের ইতিহাসকেই পাল্টে দেয়। সেই যুদ্ধটা হল কলিঙ্গ যুদ্ধ। অশোক যখন কলিঙ্গ রাজ্য জয় করার জন্য অভিযান চালান, সেটাই তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। কারণ এই যুদ্ধটা ছিল এক কথায় ভয়াবহ এক ধ্বংসলীলা। এই সংখ্যাটা দেখুন, ১ লক্ষ। ধারণা করা হয় কলিঙ্গের যুদ্ধে প্রায় ১ লক্ষ সৈন্য আর সাধারণ মানুষ মারা গিয়েছিল। ভাবা যায় কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আর এই যুদ্ধের ভয়াবহতা, এই ধ্বংসযজ্ঞ অশোককে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। তিনি নিজের চোখেই ধ্বংসলীলা দেখেছিলেন, আর এর ফলেই তার মনে জন্ম নিয়েছিল তীব্র অনুশোচনা। এই প্রশ্নটাই হয়তো অশোককে তাড়া করে ফিরেছিল, এমন ভয়াবহ ধ্বংসের পর একজন বিজয়ী রাজার পথ কী হতে পারে? এই প্রশ্নের উত্তর থেকেই কিন্তু মৌর্য সাম্রাজ্যের এক নতুন অধ্যায় শুরু হয়। কলিঙ্গ যুদ্ধের সেই ভয়াবহ অভিজ্ঞতা অশোককে পুরোপুরি বদলে দেয়। তিনি তলোয়ার ছেড়ে বৌদ্ধ ধর্মগ্রহণ করেন এবং শাসন ব্যবস্থায় এক নতুন দর্শন আনেন। আর সেটা ছিল শান্তি আর নৈতিকতার ওপর ভিত্তি করে এক বিপ্লব। অশোকের এই নতুন শাসননীতির মূল ভিত্তি ছিল ধম্ম। এটা কিন্তু কোনো নির্দিষ্ট ধর্ম ছিল না, বরং ছিল একটা জীবন দর্শন বা নৈতিক আচরণবিধি, যা শেখাত অহিংসা, সামাজিক দায়িত্ব আর সব প্রাণের প্রতি সম্মান। মানে
তলোয়ারের জোরে রাজ্য জয়ের বদলে তিনি বেছে নিলেন নীতির বিজয় বা ধম্ম বিজয়। এই পরিবর্তনটা ছিল আকাশ আর পাতালের মতো। আগে ছিল সামরিক শক্তি দিয়ে সাম্রাজ্য চালানো, আর অশোক নিয়ে এলেন ধম্মের মাধ্যমে নৈতিক শাসন। তিনি স্বীকার করা, হিংসাত্মক খেলাধুলা, এমনকি যুদ্ধনীতিও ত্যাগ করলেন। এর বদলে তিনি এশিয়া জুড়ে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য দূত পাঠাতে শুরু করেন। আর এই বদলের প্রমাণ পাওয়া যায় খোদ অশোকের নিজের কথাতেই। তার এক শিলালিপিতে তিনি বলছেন যে ধম্মের বিজয় শুধু তার রাজ্যে নয়, রাজ্যের সীমানা পেরিয়ে বহু দূরে গ্রিক রাজার দেশেও পৌঁছে গেছে। অর্থাৎ তিনি শান্তির বার্তাটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু এত বড় একটা সাম্রাজ্য, এর শেষটা কিভাবে হলো? আর আজকের পৃথিবীতেই বা এর উত্তরাধিকার কি? চলুন এবার সেই গল্পটা একটু দেখে নেওয়া যাক। যা হয় আর কি, অশোকের পর তার উত্তরাধিকারীরা আর সেই দাপট ধরে রাখতে পারেননি। যোগ্য শাসকের অভাবে আস্তে আস্তে কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়ে, আর বিভিন্ন প্রদেশ নিজেদের স্বাধীন ঘোষণা করতে শুরু করে। প্রায় ১৪০ বছর টিকে থাকার পর শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে তারই সেনাপতি হত্যা করেন, আর এভাবেই এই মহান সাম্রাজ্যের পতন হয়। সাম্রাজ্য শেষ হয়ে গেলেও এর প্রভাব কিন্তু আজও রয়ে গেছে। বৌদ্ধ ধর্মকে বিশ্ব জুড়ে ছড়িয়ে দেওয়া, ভারতে পাথরের অসাধারণ স্থাপত্য শিল্পের সূচনা, এমনকি বন্য প্রাণী সংরক্ষণের মতো ধারণাগুলোও মৌর্যদেরই অবদান। আর এখানেই আমরা আমাদের সেই প্রথম প্রশ্নটার উত্তর খুঁজে পাই। অশোকের সেই শান্তির আদর্শই প্রাচীন ভারতকে আধুনিক ভারতের সাথে জুড়ে দিয়েছে তার সিংহ চতুর্মুখ স্তম্ভ শীর্ষের মাধ্যমে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, অশোকের এই শান্তির উত্তরাধিকার কি তার সাম্রাজ্যের হিংস্র ভিত্তিকে পুরোপুরি মুছে দিতে পেরেছিল? একজন শাসকের আসল পরিচয় কি? তার তলোয়ারের ঝনঝনানি, নাকি তার অনুশোচনার নীরবতা? এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়।